রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেটরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো। সেই রেকর্ডপত্রগুলো আমরা আরও যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করবো। মাসের 21 তারিখে ফারুক আহমেদ দায়িত্ব নিলেন। 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে মোটামুটি একটা 50 কোটির উপরে ট্রান্সফার হলো। তখন পর্যন্ত সিগনেটরি নির্ধারিত না, কিন্তু দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট, তখন কিন্তু ক্রিকেট বোর্ড অফ ডিরেক্টরস আছে, যেহেতু উনি প্রেসিডেন্ট, তার মানে একটা বোর্ড অফ ডিরেক্টরসের প্রেসিডেন্ট উনি। বোর্ড মিটিংও হয়েছে। বোর্ড মিটিংয়ে এই ব্যাপারটা এই রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত গত মাস পর্যন্ত কোথাও আলোচনা করা হলো না। পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল করা হলো 250 কোটি টাকা উত্তোলন, 238 কোটি টাকা ট্রান্সফার করা। অধিক নিরাপদ ব্যাংকের দিক অথবা ঝুঁকিপূর্ণ ব্যাংকের দিক, এই প্রসেসটাকে, আপনি তো আমাদের গর্ব, দুর্নীতি দমন কমিশনে আপনি একটা বড় জায়গায় রয়েছেন, এই প্রসেসটাকে কি নিয়মসিদ্ধ ভাই আপনি মনে করেন কিনা? নাম্বার 1। আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নের ব্যাপারটা বলি। আর্থিক যে লেনদেনটা সেটা একটা কর্তৃপক্ষ থাকবে, তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংগঠিত হয়ে থাকে, কিভাবে সংগঠিত হয়, সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না। এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ, সেখানে সিগনেটরি কারা ছিলেন, তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায়, সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে। তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায়, সেফ জোন যেটাকে বলি, যে ব্যাংকিং, যেই আমাদের যে ব্যাংক তিনটা ক্যাটাগরি যে নিয়ে আসছে, সেটা হয়েছে কি না আদতে, তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, আমার সেটা পর্যালোচনা করতে হবে। আরেকটা ব্যাপার যে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা যে সিস্টেমটা বুঝি যে অর্থটা ডিপোজিট থাকবে সেটা 50-50 থাকবে, বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে জনতা ব্যাংকের টাকা সরিয়ে হচ্ছে মধুমতি ব্যাংকে, ফজলুল তাপসের ব্যাংকে রেখেছে। তো সরকারি ব্যাংকে আপনি 50% রাখছেন না, নিরাপদ করার জন্য আপনি হচ্ছে এমন একটা ব্যাংকে রাখছেন যেই ব্যাংকের মালিকরা হচ্ছে ওই সময়টা পালিয়ে গেছে। এই যে প্রসেসটা, এই যে ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই আপনারা তদন্ত করে দেখবেন, এটা আমরা তো আশা করতে পারি। অবশ্যই আমরা সেটা দেখবো, কেন তারা জনতা ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে গেল, যেটাকে আপনার মনে হচ্ছে যে এখানে অনিয়ম হয়েছে, এটা যাচাই তো অবশ্যই করবো, আমাদের কাজই তো সেটা। টেন্ডার পারচেজের একটা রিপোর্ট হয়েছে সমকাল, বাংলাদেশের লিডিং দৈনিকগুলো একটা তারা করেছে, যেখানে এনলিস্টেড যে কোম্পানিগুলো আছে 69টা এনলিস্টেড কোম্পানি 29 ধরনের কর্মকাণ্ডের জন্য তাদেরকে এনলিস্টমেন্ট করা হয়েছিল। এবং বিজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল পত্রিকায়, সেই ডেট পার হয়ে যায়। ডেট পার হয়ে যাওয়ার পর যারা এনলিস্টমেন্টে ঢুকেছে তারাই কাজটা পাওয়ার কথা, কিন্তু নভেম্বর-ডিসেম্বরে ব্যাক ডেটে পে অর্ডার করে পরবর্তীতে দেখানো হয় যে তারা ওই এনলিস্টেড কোম্পানির মধ্যে ঢুকে গেছে। আমার কাছে রেকর্ডও আছে। আচ্ছা, এই যে একটা টেন্ডার প্রসেসকে আহ্বান করার পরে টেন্ডারের বাইরের কোম্পানিকে হচ্ছে কাজ দিয়ে দেওয়া এবং বিপিএল এর থিম সং তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে দেওয়া হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো অনেক বড় দুর্নীতি। টেন্ডার প্রক্রিয়াতে অনিয়ম করার তো সুযোগ নেই। আপনি যেটা বলছেন, টেন্ডার করতে হলে সেটার একটা প্রক্রিয়া আছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার করতে হবে। আপনি যেই তথ্যটা আমাকে দিচ্ছেন, আজকে যদিও এই অভিযোগটা আমাদের না, তা আপনার এই বিষয়টা আমাদের মাথায় থাকবে, আমরা এটা আমাদের কমিশনকে জানাবো এই অভিযোগটার বিষয়ে।